দেখি যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয়। আজ সকালেই সেটা হয়েছে, আমি জানতাম না। যাই হোক, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না। আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি। একটা 34 বছর কাটিয়েছি, একটা 12 বছর কাটাচ্ছি, তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি। কিন্তু এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। শাক দিয়ে অনেক মাছ রাখার চেষ্টা করা হবে, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না। প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে, যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি, বলবো যে আমি এটা মানছি না। এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি, তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছেছে, একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে, তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। এবং আমি বিশ্বাস করি, এটা আমার আশা নয়, এটা আমার বিশ্বাস, যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে। বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর আঙিনায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। সন্দেশখালির পর বিচারপতি গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি তাঁর সেরা যে 10টি মন্তব্য, সেই মন্তব্য 10টি আমরা এই মুহূর্তে দেখে নেব। গতকালই সন্দেশখালিতে ইডির অভিযান ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, সেই রাতেই কিন্তু ইডির আধিকারিকেরা সেই শঙ্কর আড্ড, যিনি প্রাক্তন পুরসভার চেয়ারম্যান ছিলেন, তাকে গ্রেপ্তার করেছেন। এবং সেই গ্রেপ্তারি নিয়ে কুণাল ঘোষও বিভিন্ন রকমের উল্টোপাল্টা মন্তব্য করেছেন, সেটা আমরা দেখেছি। তিনি বলেছিলেন যে ইডি যাওয়ার আগে কেন নবান্নকে জানিয়ে যায়নি, এই নিয়ে বিতর্ক। সেই বিতর্কের মধ্যেই অভিজিৎ গাঙ্গুলি স্বয়ং তিনি সিবিআইয়ের আইনজীবীকে মন্তব্য করেছিলেন যে এই যে সমস্ত কেন্দ্রীয় যে নিরাপত্তা বাহিনী ছিল, তাহলে তাদের হাতে কি কোনো বন্দুক ছিল না? আর যদি বন্দুক থাকে, তাহলে তারা কালকে কেন চালালো না? ভোটের সময় শীতলকুচিতে একটি গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি সেই সময় মন্তব্য করেছিলেন যে আমি যদি থাকতাম তাহলে আমি পুলিশকে বলতাম, যে পুলিশকে এই অর্ডার দিতাম যে তারা যেন একদম কপালের মাঝে, এরকম আঙুল তিনি ইঙ্গিত করে বলেছেন যে কপালের মাঝে একদম গুলি করতে বলতাম। সেই ক্লিপিংসটা একটু আমরা দেখে নিই। বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে, দর্শক বন্ধুরা, আপনারা এই ক্লিপিংসটা দেখার পরে কি ভাবছেন বা কি ভাববেন, সেটা অবশ্যই এই কমেন্টে একটু জানাবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনাদেরও মতামতটা কী। তাহলে আপনাদের মতামত মানে জনতা জনার্দনের মতামত। এরপরে নিয়োগ দুর্নীতি কাণ্ডের শুনানি থেকে শুরু, তারপর বিভিন্ন সময়ে মামলার শুনানি, নির্দেশ ও পর্যবেক্ষণ মিলিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 2 বছরে যা বলছেন তা নিয়ে একটা বই হতে পারে। শুক্রবার সকালে সন্দেশখালিতে তদন্তে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসারেরা। তাদের মারধর করা হয় এবং শুধু তাই নয়, এক ইডি অফিসারকে হসপিটালে পর্যন্ত ভর্তি করা হয়। আর এহেন পরিস্থিতিতে আদালত থেকে কোনো পর্যবেক্ষণ অনিবার্য বলে মনে করা হচ্ছিল এবং ঠিক তাই হলো। শুক্রবার সকালে এজলাসে বসে এবং পরে নদিয়ার এক অনুষ্ঠানে গিয়ে সন্দেশখালির ঘটনার সূত্র ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি নিয়ে তিনি তীব্র সমালোচনা শুরু করেছেন। চলুন তাঁর সেরা যে 10টি উক্তি, সেই 10টি উক্তি একবার দেখে নিন। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, এর আগে 34 বছরের শাসন দেখেছি, তারপর 12 বছর দেখছি, তবে এমন অপসংস্কৃতি ও অসভ্যতা আগে দেখিনি। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু আছে নাকি? রোজ সংবাদপত্রে যা বেরোচ্ছে আর আদালতে যেসব মামলা চলছে তা দেখেই তো বোঝা যাচ্ছে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কেন ঘোষণা করছেন না রাজ্যপাল? তিনি কেন রাষ্ট্রপতি শাসন জারি করছেন না? সন্দেশখালির ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ, সে কথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, পুলিশের গ্রেপ্তারির কথা ছাড়ুন তো, শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা হবে, কিন্তু এটুকু যদি আমরা বলতে পারি যে এই দুর্নীতি মানব না, তাহলেই অনেকটা হবে। দুর্নীতির তদন্ত আটকানোর জন্য এর আগে মানুষের টাকা অর্থাৎ জনগণের টাকা খরচ করা হচ্ছিল মামলা মোকদ্দমা করে। কোনো অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে কেউ যেতেই পারে, কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইব মোট কত টাকা খরচ হলো,
এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার কত কোটি টাকা খরচ করলো সেটা জানতে চাইব। সন্দেশখালির হামলা কারা সংগঠিত করেছিল সেটা খোঁজ নেব। যাকে খুঁজতে ইডি ওখানে গিয়েছিল তার উচিত রাত 12টার মধ্যে ইডির দপ্তরে গিয়ে হাজিরা দেওয়া। এবং সবশেষে তিনি যেটা বলেছেন যে বাংলায় সুস্থ ও স্বাভাবিক জীবন অবশ্যই ফিরিয়ে আনতে হবে, না হলে আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থা শুরু হতে চলেছে। খবরের সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ, নমস্কার।